আমরা আসবো আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার আগে আপনাদের সামনে রাখবো ইডির আইনজীবী ঠিক কি বলেছেন। এইটা পুরো একটা বড় নেক্সাস যেখানে অনেকজন ইনভলভ আছেন, যার মধ্যে উনিও একজন। অ্যাজ ফার অ্যাজ পুলিশ মহকুমা ইজ কনসার্ন, সেখানে ওনার একটা গুরুত্বপূর্ণ একটা রোল আছে, সেইটাই বলা হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে পেয়েছি যে ওনার একটা ইনভলভমেন্ট আছে, যার জন্য আমরা ওনার কাস্টাডি চাইছি। অনেকগুলো টাকা আছে, যেটা আগে বলছিলেন যে খুব কম টাকা, কি 1 কোটির কম, আমি বললাম একদম নয়, অনেকগুলো টাকা আছে। এবং আমাদের সঙ্গে কোনোভাবে উনি কোঅপারেট করছিলেন না। ওনার আমরা মোবাইল ফোন চাইলাম, ওইটাও উনি দেননি। সুতরাং আমরা যেসব ডকুমেন্ট বা ডিজিটাল এভিডেন্স আজ সবাইকে যাদেরকে অ্যারেস্ট করেছি তার থেকে যেটা পেয়েছি ওইটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করতে চাই, এই জন্য কাস্টোডিয়াল ইন্টারোগেশন আমাদের চাই। আমরা দুটো দুর্নীতি নিয়ে এসেছি, একটা জমি কেনা বেচা, যারা ওনাররা ছিলেন, যারা ভার্নারেবল, যারা গরিব বা যারা ওদেরকে ক্রিমিনাল কেসে ফাঁসিয়ে দেওয়া, তার থেকে জমি নিয়ে নেওয়া, এবং যারা বিল্ডিং করতেন তাদের থেকে একটা হফতা নেওয়া বা ওদের থেকে একটা টাকা নেওয়া সিন্ডিকেটের মাধ্যমে, সেইটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে পেয়েছি। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল, সেইটুকু বলতে পারি। আমরা বলছিলাম অনেকজনই এইটাতে যুক্ত, কেন একজনের পক্ষে সম্ভব না। হতে পারে যে ওরা মাথায় ছিলেন, কিন্তু জিনিসটা অনেক দূর অবধি গড়িয়েছে, অনেক নিচু অবধি গেছে। গতকালই প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। আর আজকে আদালতে পেশ করে একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হলো ইডির তরফ থেকে। সোনা পাপ্পুদের সামনে রেখে কাউন্সিলরদের তোলাবাজির র্যাকেট চলতো, পুলিশ ম্যানেজ করতেন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। শুধু তাই নয়, প্রমোটার, ক্রিমিনাল এবং পুলিশের চলতো সিন্ডিকেট। দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ সিনহা এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই প্রকাশের কাছে আসবো। প্রকাশ, একেবারে কিভাবে এই সিন্ডিকেট চলতো আর সেখানে কি ভূমিকা ছিল ডিসিপির, তা নিয়ে আদালতে ঠিক কি দাবি ইডির? দেখো, আজকে ইডির আইনজীবীর তরফে যে তথ্য পেশ করা হলো সেটা কিন্তু একদম শুনে যেটা মনে হচ্ছে যে কলকাতা শহরে একটা এক্সটর্শনের র্যাকেট বিভিন্ন ওয়ার্ডে চলতো। ইডির তরফে দাবি করা হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস গোটা পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্যের পুলিশকে কন্ট্রোল করতেন এবং পুলিশ, প্রমোটার এবং ক্রিমিনালদের একটা নেক্সাস কাজ করত। বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা তারা কিন্তু এক্সটর্শন র্যাকেট চালাতো সোনা পাপ্পুর মতন ক্রিমিনালদের সামনে রেখে। কিভাবে? এক্সাম্পল দিতে গিয়ে ইডির আধিকারিকরা বা ইডির আইনজীবী তিনি সওয়াল করছেন যে বিভিন্ন ওয়ার্ডে যেটা তদন্ত করতে গিয়ে তারা পেয়েছেন যে কাউন্সিলররা যখনই কোনো প্রমোটার বা ডেভেলপার বাড়ি বানাতে যেত বা কোনো কনস্ট্রাকশন শুরু হতো, তাদের কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা চাওয়া হতো কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে। এমনকি পাইপলাইনের কোনো কাজ করার জন্য, প্লাম্বিংয়ের কোনো কাজ করার জন্য কিন্তু কাউন্সিলরকে টাকা দিতে হতো। টাকা না দিলে কোনোভাবে প্রমোটিং করা যাবে না। এবং এই পুরো বিষয়টা কারা করতো? কাউন্সিলর হয়ে সোনা পাপ্পুর মতন ক্রিমিনালরা সেই সাইটে পৌঁছে যেত, প্রমোটারদের হুমকি দিত, তারপর বিষয়টা আসতো থানায় এবং থানাকে ম্যানেজ করতেন শান্তনু সিনহা বিশ্বাস। এমন 4টি থানার নাম আজকে কিন্তু কোর্টে দাঁড়িয়ে ইডির আইনজীবী বলছেন। তিনি বলছেন কালীঘাট থানা, তিনি বলছেন ফুলবাগান থানা, তিনি বলছেন রবীন্দ্র সরোবর থানা। অর্থাৎ জয়েশ কামদারের হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি বার করে একাধিক থানার নাম তিনি বলছেন এবং কিভাবে গোটা র্যাকেট চলতো সেই বিষয় কিন্তু আজকে ইডির তরফে তোলা হলো। এবং ইডির আইনজীবী তিনি দাবি করছেন যে একটি ট্রায়াঙ্গুলার ত্রিশূল কাজ করছো। ক্রিমিনাল, পুলিশ এবং প্রমোটার তাদের একটা নেক্সাস কাজ করতো, তারাই কিন্তু ঠিক করতো। অর্থাৎ জয়েশ কামদার এবং শান্তনু সিনহার মতন লোকরা ঠিক করতো যে কোন প্রমোটার কোন জায়গায় কত টাকা দিয়ে কাজ করবে। টাকা দিলেই হতো না, কাউন্সিলরদের টাকা দেওয়ার পর কাউন্সিলর যে লোককে বলে দেবে তার কাছ থেকে ইট, বালি, সিমেন্ট এবং বিভিন্ন সরঞ্জাম নিতে হবে এবং সেটা না নিলে জরিমানা হিসেবে টাকা দিতে হবে মোটা অঙ্কের টাকা কাউন্সিলরদের। অর্থাৎ সব মিলিয়ে ইডির তরফে দাবি করা হচ্ছে যে যত তদন্ত এগোচ্ছে ততই বেশি কিন্তু বিস্ফোরক তথ্য তাদের হাতে উঠে আসছে। এমনকি ইডির তরফে দাবি করা হচ্ছে যে এমন 5খানা মেডিকেল কলেজ নাম তারা তদন্ত করতে গিয়ে পেয়েছেন যেখানে প্রভাব খাটিয়ে শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রীর নামে ক্যান্টিন চলতো এবং পার্টনারশিপ ক্যান্টিন। একজন পার্টনার হচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রী, অন্য পার্টনার হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের একজন সদস্য।
অর্থাৎ এভাবেই প্রভাব খাটিয়ে শুধু একেবারে শান্তনু সিনহা অর্থাৎ বিশ্বাস কিভাবে প্রভাব খাটানো হয়েছিল, কিভাবে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাব খাটানো হয়েছিল এবং কিভাবে তার নাম ব্যবহার করে জয়েশ কামদার বিভিন্ন সময় জমি হাতিয়ে নিয়েছিলেন, শুধু তাই নয় ঠিক কিভাবে চলতো এই গোটা র্যাকেট, এ সম্পর্কে আর কি তথ্য জানা যাচ্ছে? সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। সুকান্ত, দেখো, ইডির আইনজীবী আজকে একদম শুরুতে যখন সাবমিশন শুরু করেন তিনি একটা কথা বলেন যে গল্প হলেও সত্যি, এবং এই একটি যে শব্দ বা লাইন, এই লাইনটিকে ব্যবহার করে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে নেক্সাস যেভাবে কাজ করতো সেটা গল্পের মতো হলো, নির্মম বাস্তবভাবে এই গোটা সিন্ডিকেট কাজ করতো। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডিসিপি, তার প্রভাব এবং তার পলিটিক্যাল কানেকশন বোঝাতে আজকে ইডির তরফে একাধিক বিস্ফোরক তথ্য সামনে রাখা হয়। এক, যে তিনি কালীঘাট থানাতে ওসি হিসেবে দীর্ঘ বছর ছিলেন। দ্বিতীয়ত, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তিনি চেয়ারম্যান পোস্টে ছিলেন এবং সেই চেয়ারম্যান পোস্টে থাকার জন্য তিনি একটা লিয়াজও মেনটেন করতেন রাজ্য পুলিশের সাথে কলকাতা পুলিশের। সমস্ত ওসিদেরকে তিনি কন্ট্রোল করার চেষ্টা করতেন এবং যে এরিয়াতে মূলত এই ডেভেলপিং কিছু হতো বা কোনো রকম প্রমোটিং কিছু হতো সেই নির্দিষ্ট থানাতে মান্থলি একটা টাকা পৌঁছে দেওয়া হতো যাতে স্মুথলি এই সিন্ডিকেট কাজ করে। শুধুমাত্র তাই নয়, এই নেক্সাস তিনটে ভাগে কাজ করতো। প্রথম ভাগ তিনি বলার চেষ্টা করেছেন যে জয় কামদারের মতন ব্যবসায়ী যারা জমিকে চিহ্নিত করতো এবং নির্দিষ্ট পার্টি ধরতো, যে পার্টি মূলত এই এগ্রিমেন্টে রাজি থাকতো তাদের ক্ষেত্রে এটা কিছু হতো না, কিন্তু যে পার্টি মূলত এগ্রিমেন্টের বিরুদ্ধে যেত তাদেরকে একেবারে পলিটিক্যাল এবং পুলিশ কানেকশন দিয়ে তাদেরকে বাধ্য করা হতো। দ্বিতীয় দফাতে আসছে শান্তনু বিশ্বাসের মতন লোকজন যারা পুলিশের পদকে ব্যবহার করে এফআইআর দায়েরের হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা তুলতো, কিন্তু এরপরেও যখন তাদের কাছ থেকে টাকা পাওয়া যেত না বা তাদের এগ্রিমেন্টে আনা যেত না তখন সেক্ষেত্রে সোনা পাপ্পুর মতন গ্যাংস্টারদের কাজে লাগানো হতো। এই মোটাস অপারেন্ডি দিয়ে দীর্ঘ বছর কাজ করা হতো। শুধুমাত্র তাই নয়, দুজনের যে কনভারসেশন হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটাও ইডির আইনজীবী দাবি করেছেন যে এই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে যে বিষয় জানা গেছে যে প্রচুর টাকার, প্রায় কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন ছিল। শান্তনু বিশ্বাসের পরিবারের সদস্যদের প্রত্যেক মাসে যে টাকা, যে গিফট দেওয়া হতো সেই গিফটের প্রাইস ভ্যালু হচ্ছে বর্তমান বাজার দরে অ্যাবভ ক্রোড়, অর্থাৎ যেই গিফটই দেওয়া হোক না কেন সেটা কোটি টাকার ওপরে গিফট ছিল। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার দুই ছেলে যুক্ত রয়েছে, তার স্ত্রীর নামে ক্যান্টিন চলতো 5টা মেডিকেল কলেজে, এবং এরকম একাধিক বিষয় বা তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। এবং এই গোটা ঘটনাতে কলকাতা পুলিশের আর কারা কারা ইনভলভ রয়েছে সেটা যেমন জানা প্রয়োজন। যে এরিয়াতে এই প্রমোটিং এর কাজ চলতো সেখানকার থানাতে যেমন টাকা দেওয়া হতো মান্থলি বেসিসে যাতে স্মুথলি সিন্ডিকেট কাজ করতে পারে, তারপরে যেটা চাঞ্চল্যকর দাবি যে স্থানীয় সেই কাউন্সিলরের কাছেও ক্যাশ টাকা পাঠানো হতো যাতে কোনোভাবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোনো যাতে জট না পাকাতে পারে। ফলত এই যাবতীয় বিষয় খতিয়ে দেখা প্রয়োজন, আর কারা ইনভলভ সেটা জানা প্রয়োজন, এবং সেই কারণে 14 দিনের ফুল টার্ম ইডির তরফে কাস্টাডি চাওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, মুর্শিদাবাদে শান্তনু সিনহা বিশ্বাসের যে পৈতৃক বাড়ি রয়েছে সেই পৈতৃক বাড়ি রিনোভেশনের জন্য টাকা দেওয়া হয়েছিল প্রায় 2.5 কোটি টাকার মতন। এরকম একাধিক কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসের সাথে জয় কামদারের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।